আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষার অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের অর্থাৎ ওএম সংক্ষেপে ওএন আমরা এই ওএম সাবজেক্টের মডিউল এ থেকে আমরা আলোচনা করছিলাম। জেআইবিবি পরীক্ষার সবচেয়ে সহজ সাবজেক্ট এটি এবং অত্যধিক প্রশ্ন কমন পড়ে, এত প্রশ্ন কমন পড়ে, এখানে সরাসরি প্রশ্ন কমন আসে। এই কমনের যন্ত্রণায় আপনি কোন প্রশ্ন লিখবেন আর কোন প্রশ্ন লিখবেন না এইরকম হয়ে যেতে হয়ে আর কি। এই সাবজেক্টটা ব্যতিক্রম, এত কমন আসে আর কি এখান থেকে। আচ্ছা, তারপর এখানে ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে বা করতে পারে। আমরা প্রশ্নগুলো দেখে নজর দেব। আচ্ছা, মডেল এতে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামো বর্ণনা করুন। এদের মধ্যে হয়তো দেখছিলাম আমরা, তাই না? আমরা গত 15 নম্বর পর্যন্ত দেখেছিলাম। এখানে 15 নম্বর, এই 15 নম্বর পর্যন্ত দেখছিলাম উপযুক্ত সাংগঠনিক কাঠামোর জন্য মূল উপাদানগুলি আলোচনা করুন। তো 99তম ব্যাংকিং ডিপ্লোমা এবং এটি আমাদের 3 স্টার দেওয়া আছে। আমাদের অনেক সুন্দর করে প্রশ্ন নোটটা তৈরি করেছি, অনেক সুন্দর করে। আপনারা এই নোটটা দেখলে কিন্তু বুঝে যাচ্ছেন যে কোনটা বেশি আমাদের পড়া জরুরি। তার 15 নম্বর আলোচনা করেছিলাম, 15 নম্বর পর থেকে আমরা আলোচনা করবো। 16 নম্বরে আমাদের কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। আবার হচ্ছে 17 নম্বর ফিফথে এসেছিল, তাই এই প্রশ্নটা বাদ দিয়েছি। বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো বর্ণনা করুন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু গতবার এসেছিল, যার কারণে এটা আমি বাদ দিয়েছি। তারপরে আছে 99, 98। এখানে আছে সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধা লিখুন। হ্যাঁ, পরপর দুইবারই আসছিল সাংগঠনিক কাঠামো। এখানে বাদ দিয়েছি বলে যে বাদ একবারই দিব তা না, আপনারা কিন্তু একবার হলেও পড়ে যাবেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তো কারণ সবগুলো প্রশ্ন দেখা আবার সম্ভব হবে না। একটা অধ্যায়ে অনেক প্রশ্ন রয়েছে। যেমন এই অধ্যায়ে প্রশ্ন আছে কতগুলো, 61টা প্রশ্ন। 61টা প্রশ্ন যদি যদি প্রতিটা প্রশ্ন দেখে যায়, তাহলে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হবে আমাদের এটা। তাই গত বছর যেগুলো এসেছিল সেখান থেকে আমরা বাদ দেবো। এখান থেকে আপনাদের 2টি থেকে 3টি প্রশ্ন হবে এই অধ্যায় থেকে। 2টি হচ্ছে সর্বনিম্ন, 3টি হচ্ছে সর্বোচ্চ। এখান থেকে প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে। তার মানে এই অধ্যায়টা যদি সহজ অধ্যায় আপনারা যদি দেখে যান, তাহলে এখান থেকে 2টি প্রশ্ন তো লিখতেই পারতেছে। আচ্ছা, আমরা আলোচনা করব 17 নম্বর থেকে শুধু বিভিন্ন ধরনের সাংগঠনিক কাঠামোগুলো কি কি এগুলা দেখবো। আর এই সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধা আমরা আলোচনা করবো। আচ্ছা, দেখো 16, বিভিন্ন ধরনের সংগঠন কাঠামোগুলো হচ্ছে প্রথমে আনুষ্ঠানিক সংগঠন কাঠামো। আনুষ্ঠানিক সংগঠন কাঠামো যেটা হচ্ছে আমাদের নিয়ম নীতি অনুযায়ী এই আমাদের বিভিন্ন নিয়ম নীতি এবং আর্থিক কাঠামো অনুযায়ী আমাদের উপর থেকে নিচ যে কমান্ড থাকে, আমাদের সে কমান্ড অনুযায়ী আমাদের যে সংগঠন কাঠামোটা চলে, সেটা হচ্ছে আমাদের কাছে আনুষ্ঠানিক সংগঠন। মানে আমরা যে ব্যাংকে চাকরি করি, এই ব্যাংকটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। আর 2 নম্বর হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। এই 2 ভাগে ভাগ করা যায়। আনুষ্ঠানিক সংগঠন হচ্ছে আমাদের আবার 5 ভাগে ভাগ করা আছে: সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন এবং ম্যাট্রিক্স সংগঠন। কারণ এগুলোর মধ্যে আমাদের টিকাতে আসে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন বা পদস্থ কর্মী সংগঠন। এটা একটা কার্যভিত্তিক সংগঠন, একটা এই যে ম্যাট্রিক্স সংগঠনটা, এটা বেশি আসে। এই 3টার মধ্যে সাধারণত আমাদের টিকা এগুলো আসে আর কি। তো এই সংগঠনগুলো কাকে বলে এটা আমরা দেখতে হবে আর কি। এটা যেহেতু গত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসলো, সেহেতু এটা আমরা ধরা হয় না আর কি। এটা আমরা দেখবো না, শুধু এটা আলোচনা করলাম আর কি। তাহলে সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধা আলোচনা করুন। এর 99 to 98 আসছিল 18 নম্বর। আচ্ছা, সাংগঠনিক কাঠামো কাঠামো তো আমরা বুঝছি, তাই না? যে সংগঠন বা সাংগঠনিক কাঠামো হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান কিভাবে চলবে বা আমাদের ম্যান পাওয়ার কিভাবে কাজ করবে, এটা মূলত একটা অর্গানোগ্রাম বা একটা ছক বা চিত্র, যেটা কি বলা হয়, ফ্লো চার্ট। হ্যাঁ, ফ্লো চার্টের মতো। হ্যাঁ, ফ্লো চার্টের মতো আমাদের একটা বিষয় যে
কে কার নিচে কে থাকবে, এখানে প্রথমে থাকবে এমডিও সিইও, তারপরে এমডিও সিইও নিচে আমাদের কি থাকবে, এমডি ডিএমডি যারা যারা থাকে, তারপরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড থাকবে, তারপরে বিভিন্ন ব্রাঞ্চের হেড থাকবে, রিটেল হেড থাকবে, রিটেল হেড বা কি বলে এরকম থাকবে, তারপরে ব্রাঞ্চে আসে ম্যানেজার স্যার, তারপরে সেকেন্ড ম্যানেজার, এইরকম যে একটা ছক বা কাঠামো, এটা হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক কাঠামো। এই সংগঠনের কাঠামো আমাদের উপর থেকে নিচ দিকে ক্ষমতাটা প্রবাহিত হয়ে থাকে। উপরে যে স্যার থাকে সে স্যার তার নিচের স্যারকে অর্ডার করবে, সে স্যার তার নিচের স্যারকে অর্ডার করবে। এই বিষয়টা হচ্ছে আমাদের কাছে সাংগঠনিক কাঠামো। আচ্ছা, তো এই সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধা এখানে দিয়েছে। সুবিধা, তাহলে সুবিধা আমাদের এখানে আছে স্বচ্ছতা ও দিক নির্দেশ। আমাদের এখানে স্বচ্ছতা অবশ্যই, যেহেতু আমাদের জবাবদিহিতা রয়েছে এখানে সাংগঠনিক কাঠামো, অবশ্যই আমাদের স্বচ্ছতা রয়েছে। দক্ষতা ও উৎপাদনশীলতা, আমরা এখানে প্রত্যেকে দক্ষ এবং প্রত্যেকেই উৎপাদনশীল, মানে কাজে দ্বারা আমরা কোনো আউটপুট সহজে আমরা বের করে নিয়ে আসতে পারি, বেশি বেশি বের করে নিয়ে আসতে পারি। তাই একটি স্পষ্ট শ্রেণীবিন্যাস ও শ্রমের বিভাজন সহ কাজগুলি আরো দক্ষ তার সাথে বরাদ্দ করা যেতে পারে, যা উন্নত ও উৎপাদনশীলতা এবং সুবিন্যস্ত কর্মপ্রবাহের দিকে পরিচালিত করে। দেখ, এই পয়েন্টগুলো আপনারা একটু দেখবেন, এর ভিতরে ব্যাখ্যাগুলো আপনার মতো করে আপনি লিখবেন। বিশেষীকরণ, বিশেষীকরণ বলতে এখানে আপনার কাজের এক্সপার্টনেস অনুযায়ী আপনি কর্মীকে দিতে পারেন। আপনার ব্রাঞ্চের আন্ডারে ব্রাঞ্চ ম্যানেজার স্যার দেখতেছে যে কোন কর্মী ভালো, কোন কর্মী কোন কাজটা বেশি ভালো পারতেছে, তাকে সেই কাজগুলো একটু বেশি বেশি করার দিলেন বা সেই জায়গায় বসালেন, একে বলে বিশেষীকরণ। মানে কাজের এক্সপার্টনেস অনুযায়ী কর্মীকে ব্যবহার করা আর কি। সিদ্ধান্ত গ্রহণ, আমাদের এখানে খুব মানে খুব ভালো মতো সিদ্ধান্ত গ্রহণ করা যায় অর্গান থাকার ফলে। দক্ষ যোগাযোগ ব্যবস্থা, আমরা সহজে যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে করতে পারি। সম্পদ বরাদ্দকরণ, নমনীয়তা। অসুবিধা আছে যে আমাদের যেহেতু এটা ঐতিহ্যগত একটা আগে থেকে যুগের পর যুগ এরকম একটা সংগঠন কাঠামো চলে আসতেছে, এখানে আমাদের ফ্লেক্সিবল অনেক সময় নাও হতে পারে। আমাদের বড় স্যার যেটা বলছে সেটাই, স্যার একরোখা বা রাগী, স্যার যেটা বলছে ওটাই, এখানে কোনো সিদ্ধান্তটা যদি আমাদের প্রতিষ্ঠানের বাইরে মানে জন্য ক্ষতিকরও হয়, তারপরেও এটা আমাদের কাছে ওটাই আমাদের পালন করতে হয়, তাই না? এরকম একটা বিষয়, স্যার যেটা বলছে ওটাই আমাদের করতে হবে। তাহলে এটা হচ্ছে অনমনীয়তা, যে সিদ্ধান্ত গ্রহণ করছে এটার পরিবর্তন করা যাবে না। যোগাযোগের বাধা, আমাদের যোগাযোগের বাধা হতে পারে, যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে কথাটা বললাম, যে এখানে আমাদের স্যারদের বা আমাদের উচ্চপদস্থ ক্ষমতা বা আমার লাইনম্যানের ইয়ে থাকতে পারে, মানে তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের রেস্ট্রিকশন থাকতে পারে, আমাদের মনের দিক থেকে ভয়ভীতি থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণে বাধা, তারপর হচ্ছে পদের উপর অত্যাধিক জোর দেওয়া, আমি অমুক পদে আছি, আমি তো ফোন দেবো না, বা সে ফোন দেখ বা এরকম, তার নিজের পদকে সে বিশাল একটা ইয়ে মনে করতেছে, ছোট এমপ্লয়ীদের সাথে সেভাবে ব্যবহার করে না, বা যারা তার অধস্তনদের সাথে সেভাবে ব্যবহার করে না। দ্বন্দ্ব ক্ষমতার সংগ্রাম, দ্বন্দ্ব ক্ষমতা, তারপর আছে পরিবর্তনের প্রতিরোধ। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখানে সাংগঠনিক কাঠামোর সুবিধা, সাংগঠনিক কাঠামোর সুবিধা আছে অনেক, আর অসুবিধাগুলি হচ্ছে মূলত একটা দাম্ভিকতা, বা একটা পদে থাকবে সে ওই কাজই করতে হবে, সে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই জিনিস এই থিমটা মাথায় নিয়ে আসবেন, নিয়ে আসলে আপনি লিখতে পারবেন, অনেক কিছু লিখতে পারবেন। তারপরে 3 স্টার দেওয়া আছে অর্গানাইজেশন ডিজাইন, সাংগঠনিক নকশা কি, নেন নকশা এখানে আছে, সাংগঠনিক নকশা কি, 20 নম্বর। সাংগঠনিক সাংগঠনিক নকশা হলো কার্যকরভাবে এবং দক্ষতার সাথে তার কৌশলগত উদ্দেশ্যগুলি অর্জনের জন্য সংগঠনগুলিকে গঠন এবং চালিত করার পদ্ধতিকে আকার দেওয়ার একটি প্রক্রিয়া। মানে আমরা কার্যকরভাবে এবং দক্ষতার সাথে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জন করতে চাই। এই উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য আমরা যে বিভিন্ন রকম কিভাবে কাজ করবে, আরেকজন কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো যে এর আগে বললাম না,
ইয়ে ফ্লোচার্ট, ফ্লোচার্ট মতো। নকশা তো আমরা বুঝি চিত্র, তাই না? নকশাটা হচ্ছে এরকম বিভিন্ন চিত্র। জাস্ট ওই জিনিসটাই আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে আমরা বিভিন্ন রকম কলা কৌশল এবং পরিকল্পনাগুলো করে থাকি, এই পরিকল্পনা যখন বিভিন্ন চিত্রের মাধ্যমে বা কোনো ফ্লোচার্টের মাধ্যমে যখন আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে আমরা বিভিন্ন রকম কলা কৌশল এবং পরিকল্পনাগুলো করে থাকি, এই পরিকল্পনা যখন বিভিন্ন চিত্রের মাধ্যমে বা কোনো ফ্লোচার্টের মাধ্যমে যখন উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে সাংগঠনিক নকশা বা সাংগঠনিক ডিজাইন। কখন এবং কেন সাংগঠনিক নকশা তৈরি করা হয়? সাংগঠনিক প্রয়োজনে এবং পরিস্থিতির উপর নির্ভর করে সাংগঠনিক নকশা পরিবর্তন হতে পারে। তবে কিছু সাধারণ পরিস্থিতি বা সাংগঠনিক নকশা তৈরি করা যায়। বৃদ্ধি ও সম্প্রসারণ, যখন একটি কোম্পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি অনুভব করে বা বৃদ্ধি করতে চায় বা বর্ধিত রাজস্ব এবং বাজারের অংশীদারিত্ব বা নতুন বাজারের সম্প্রসারণের মাধ্যমে পরিবর্তিত চাহিদা এবং জটিলতা মিটমাট করার জন্য একটি সাংগঠনিক পুনঃ ডিজাইন প্রয়োজন হতে পারে। মানে সাংগঠনিক ডিজাইন কখনো আমাদের করা দরকার, সেই জিনিসটা এখানে বলেছে। পুনর্গঠন, যখন আমরা বৃদ্ধি করব, এক্সপান্ড করব, তখন সেটা দরকার। যখন আমাদের সংগঠনটাকে পুনর্গঠন করব, আগের যে সিও ছিল সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেক পলিসি ভুল ছিল, অনেক কিছু ইয়ে হয়েছিল, তারপরে আমাদের সংগঠনের সমস্যা হয়েছে অনেক। সেই পলিসিটাকে আবার পুনর্গঠন করব, রিবিন্যাস করবো আবার। নতুন প্রযুক্তি এবং প্রক্রিয়াকরণের পরিবর্তন, আমাদের নতুন প্রযুক্তি, আমাদের আগের যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তি আর নাই। আগের প্রযুক্তি অনুযায়ী আমরা আমরা বিভিন্নভাবে লেনদেন করতাম বা বিভিন্ন প্রক্রিয়ায় কার্য সম্পাদন করতাম, কিন্তু এখন আর ওইরকম নেই। নতুন নতুন প্রযুক্তি আসছে, আপডেট আসছে। সেক্ষেত্রে আমাদের কাজ কিরকম ভাবে করতে হবে, এটা কিন্তু নকশা আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। সংস্কৃতির রূপান্তর, একটি নতুন কর্পোরেট সংস্কৃতি বা মূল্যবোধকে লালন করার লক্ষ্যে সংস্থাগুলি তাদের কাঠামো এবং অনুশীলনগুলি পছন্দসই সংস্কৃতি। আচ্ছা, তাহলে আমরা মোট কথা সাংগঠনিক নকশা বা আমরা যে কাঠামোটা তৈরি করি, আমরা যে বিভিন্ন রকম এমপ্লয়ি কে কিভাবে কাজ করবে বা কোন পদে থেকে কত পদে তার কাজের ছেড়ে দেবে, সেটা যখন আমরা পরিবর্তন করব, কখন? যখন আমাদের কারবার পরিবর্তন হয়ে যাবে, কারবার যখন বৃদ্ধি করব, আমাদের কারবার যখন পুনর্গঠন করব, নতুন নতুন প্রযুক্তি যখন আসবে, তখন আমাদের এটা পরিবর্তন করার প্রয়োজন হয়েছে। আর সাংগঠনিক নকশা কেন করা হয়? উন্নত দক্ষতা, উৎপাদনশীলতা, উন্নত যোগাযোগ এবং সহযোগিতা, পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজন, তারপরে আছে গ্রাহক ফোকাস, প্রতিভা ও বিকাশ ধরে রাখা। আমাদের সাংগঠনিক নকশা, এই যে নকশা তৈরি করতেছি, এই নকশাটা কি জন্য আমাদের তৈরি করা হয়, সেই সুবিধা, এটা সুবিধাও হতে পারে যে সাংগঠনিক নকশার সুবিধা কি। তখন এই সুবিধাগুলো আমরা দিতে পারি, সুবিধা বা কার্যকারিতা এগুলো কি, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এখানে এই প্রশ্ন একবার আসেন, তারপর আমাদের জানা দরকার। হায়ারার্কিক্যাল এবং অর্গানিক সাংগঠনিক ডিজাইন কি? হায়ারার্কিক্যাল এবং অর্গানিক সাংগঠনিক ডিজাইন কি? হায়ারার্কিক্যাল ও অর্গানিক সাংগঠনিক ডিজাইনের মধ্যে পার্থক্য। হায়ার- দেখেন, হায়ারার্কিক্যাল সংগঠন নকশা হলো একটি আনুষ্ঠানিক কাঠামো যেখানে কর্তৃত্ব এবং দায়িত্ব স্পষ্টভাবে স্তরবদ্ধ করা থাকে। এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন হয় এবং নিয়ম নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। উদাহরণস্বরূপ, সরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ব্যাংক বা বড় প্রতিষ্ঠান যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এই ধরনের সংগঠন কাঠামো দেখা যায়। এখানে কর্মীরা তাদের সরাসরি ঊর্ধ্বতন এর কাছে জবাবদিহি করে এবং আচ্ছা যাই হোক, তাহলে হায়ারার্কিক্যাল হচ্ছে আমাদের এমন একটি সংগঠন কাঠামো যেখানে কর্তৃত্ব দায়িত্ব স্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে এবং সেখানে ঊর্ধ্বতনরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং অধস্তনরা সেই সিদ্ধান্ত মানে দায়িত্ব পালন করে থাকে। আর অর্গানিক সাংগঠনিক নকশা হলো এমন একটি নমনীয় বা কেন্দ্রীভূত কাঠামো যেখানে আনুষ্ঠানিক নিয়মের চেয়ে সহযোগিতা ও অভিযোজনযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অর্গানিকটা হচ্ছে আমাদের কাছে, হায়ারার্কিক্যাল হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট স্ট্রিক্টলি ভাব, যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের নিকট কি করে বিভিন্ন আদেশ, নিয়ম নীতি ইত্যাদি আহ, করে থাকে আর কি, নির্দেশ দিয়ে থাকে। আর অর্গানিক
দিয়ে থাকে বটে, সেটা ফ্লেক্সিবল, আর ওখানে ওটা ফ্লেক্সিবল না, ওটা যেটা বলতে বলবে সেটাই। আর অর্গানিকটা হচ্ছে আমাদের এটা আমরা ফ্লেক্সিবল করে নিতে পারি। স্যার যে ডিসিশন দিয়েছে সেখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে এটা নিতে পারি। আচ্ছা, তাহলে ফ্লেক্সিবল এবং কেন্দ্রীভূত কাঠামো যেখানে আনুষ্ঠানিক নিয়মের চেয়ে সহযোগিতা এবং অভিযোগতা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দলগত এবং অংশগ্রহণমূলক হয়। তাহলে উপরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে থাকে, আর এখানে দলগত ভাবে হয়। আমাদের একবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে আমাদের টপ লেভেল পর্যন্ত যে অফিসার গুলোর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এখানে করা হয়ে থাকে। আপনার কাছে হয়তো বলবে না, কিন্তু আপনার কাছ থেকে ডিসিশন নিয়ে ডিসিশন চাওয়া হয়। যেমন ব্যাংকের ক্ষেত্রে যখন অনেক সময় দেখা যাচ্ছে যে একটা স্লোগান দিবে সামনে, হচ্ছে বিজয় দিবসের জন্য আমাদের ব্যাংকের স্লোগান কি হতে পারে বা কবিতা কি হতে পারে, একটু আপনারা একটু 2 লাইন লিখে পারেন, 4 লাইন লিখে পারেন, এরকম আমি যখন ব্যাংকে ছিলাম এরকম দিত। হ্যাঁ, যে মেলের মাধ্যমে তখন দিতে হতো, সেটা পাঠিয়ে দিতে হতো। এই যে এটা হচ্ছে আমাদের অর্গানিক সংগঠনের নকশা আর কি। যে যখন আমাদের নিম্নতম থেকে ঊর্ধ্বতন পর্যন্ত সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য বা কোনো কাজ করার জন্য আমাদের সকলের একটা অনুমতি সাপেক্ষে যখন কোনো একটা কাজ করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা হচ্ছে আমাদের অর্গানিক সংগঠন কাঠামো। এটা দুটোর মধ্যে পার্থক্য আসে। আচ্ছা, এখন কর্মজীবনের মান QWL, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এটি একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মজীবনের মান 96, 98, 5তম, এখানে 3বার আসছে। এটা 3বার আসছে, এটা আমাদের জানা বা পড়া, যেহেতু ফিফতে আসে আর পড়বো না, এবার সময়টা একটু দেখবো, তারপরে এগুলো আগামী দিন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমার কর্মজীবনের মান, কর্মজীবনের মান বলতে একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কাজের পরিবেশের অনুকূলতা বা প্রতিকূলতা বোঝায়। এটি তার কাজের প্রতিটি মাত্রা সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতি প্রকাশ করে, যেমন অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। তাহলে কর্মজীবনের মান কি এই মানটা আপনার প্রতিকূল হতে পারে, অনুকূল হতে পারে। আপনি যে কাজ করতেছেন এই কাজটাকে কতটা ইফেক্টিভ ভাবে করতেছেন, কতটা আপনি উৎপাদনশীলতার সাথে করতেছেন, এটা হচ্ছে কর্মজীবনের মান। এবং এর জন্য আপনাকে ওই প্রতিষ্ঠান কি কি দিচ্ছে, কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে এর জন্য আমাদের সুযোগ সুবিধা হতে পারে, আর্থিক প্রণোদনা হতে পারে, পুরস্কার হতে পারে, এবং সেটা আমাদের আবার প্রমোশনও হতে পারে। বিভিন্ন রকম আমাদের ভাবে হতে পারে। তো কর্মজীবনের মানটা কি, প্রতিষ্ঠানের কর্মীদের কাজের পরিবেশের অনুকূলতা প্রতিকূলতা বোঝায়। কাজের পরিবেশ ঠিক রাখার জন্য আপনাকে, বা আপনাকে আরো উদ্বুদ্ধ করার জন্য, আরো আপনাকে ভালো ইফোর্ট নেওয়ার জন্য, যখন প্রতিষ্ঠান আপনাকে আহ, আপনাকে যে চুক্তিবদ্ধ যে স্যালারি দেয়, স্যালারির অতিরিক্ত যে যদি কোনো কিছু আপনাকে দিয়ে থাকে, তাহলে সেটা নামই হচ্ছে কর্মজীবনের মান। মানে আপনাকে উন্নত ভাবে কাজ করে নেওয়ার জন্য প্রতিষ্ঠান আর্থিকভাবে হোক, সেটা প্রতিষ্ঠান কোনো পুরস্কার প্রদানের মাধ্যমে হোক, যদি আপনার সাহায্য করে থাকে, তাহলে এই সাহায্যের ফলে আমরা যে আমাদের মনের আনন্দে বা মনের অজান্তে যখন আমরা আরো বেশি বেশি এফোর্ট দিই, আমরা যে বেশি বেশি আনন্দের সহকারে আমরা কাজ করে থাকি, এটার নামই হচ্ছে কর্মজীবনের মান, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, কর্মজীবনের মান। আচ্ছা, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের উপর এটা আমরা দেখবো, আগামী দিন দেখবো, এখন আর দেখবো না। আমি সেকেন্ড পার্ট একটু দেখবো, দেখাবো।
এটা ম্যানেজমেন্ট সহজ আছে আমাদের, দীর্ঘ আরো 2 মাস সময় আছে। আস্তে ধীরে করব, আগাবো, আপনারা বেশি বিচলিত হবে না, অনেক সহজ আছে এগুলা। হ্যাঁ, হয়তো কোনোদিন একটু বেশি আমরা আগাবো, কোনোদিন কম আগাবো, এরকম হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আমি পড়লাম না শেষ হয়ে গেল। এর পাশাপাশি আপনাকে বাসায় দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। অবশ্যই একটু দেখবেন। আমরা এখান থেকে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করবো। আর এখানে 4টি অধ্যায় আছে, 4টি অধ্যায় গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন অনেক কিন্তু এখানে কমন পড়ে। তো আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।